হাই স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমি প্রিয়তোষ আর তোমাদের ওয়েলকাম প্রিপেয়ার উইথ প্রিয় চ্যানেলে। চলো, আজকের ভিডিওটা হবে আমাদের স্ট্রাকচার অফ দ্য আর্থের উপরে। কোন স্ট্রাকচার এটা? এটা হলো ইন্টেরিয়ার বা অভ্যন্তরীণ স্ট্রাকচার। ঠিক আছে, তো আমরা সকলেই দেখেছি যে আমাদের পৃথিবীর অভ্যন্তর অনেকগুলো লেয়ারে বিভক্ত, অনেকগুলো স্তরে বিভক্ত। যেমন কি একদম উপরে যে স্তরটা থাকে সেটাকে আমরা কি বলি? ক্রাস্ট বা বাংলায় ভূত্বক। তার নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? ম্যান্টেল বা গুরুমণ্ডল। আর তার নিচে যেটা থাকে সেটা হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল। কিন্তু এইটুকু জানলে আমাদের হবে না। কারণ কি? কারণ এর ভিতরেও অনেকগুলো সাব লেয়ার থাকে যেগুলো থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন চলে আসে। তাই আমাদেরকে এটা থেকে ডিটেলসে জানতে হবে। তাই পুরোপুরি সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। এবারে দেখো, তাহলে গল্পটা শুরু করা যাক। পৃথিবী যখন একদম সৃষ্টির আদি পর্যায়ে ছিল, মানে বলতে পারো প্রিমর্ডিয়াল স্টেজে, ঠিক আছে, এই অবস্থায় পৃথিবীর ডেনসিটি বা ঘনত্ব আস্তে আস্তে কী হতে থাকে? বাড়তে থাকে। আর ডেনসিটি বাড়ার ফলে পৃথিবীর অভ্যন্তরের উষ্ণতা বা টেম্পারেচারও বেড়ে যায়। আর পৃথিবীর অভ্যন্তরের টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর ভিতরে যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো ছিল বা জিনিসপত্রগুলো ছিল, মেটালস হতে পারে, নন মেটালস হতে পারে, সেগুলো কি আস্তে আস্তে তাদের ঘনত্বের ভিত্তিতে আলাদা হতে আরম্ভ করে। যেমন কীভাবে আলাদা হয়? ভারী জিনিসগুলো বা ভারী ম্যাটেরিয়ালসগুলো একদম পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায় আর হালকাগুলো ওপরের দিকে উঠে আসে। ঠিক আছে, এবং এর তথ্য, এই যে ভারী ম্যাটেরিয়ালস নিচের দিকে চলে গেছে, হালকা ম্যাটেরিয়ালস উপরের দিকে উঠে গেছে, এই তথ্যটা আমরা কীভাবে জানতে পেরেছি? বিভিন্ন জিওলজিস্টরা বিভিন্ন রকম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সোর্স, যেমন ধরো আর্থকোয়েক বা ভূমিকম্প, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ভলকানিক ইরাপশন, হ্যাঁ, ভলকানিক ইরাপশন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মাইনিং, ঠিক আছে, ডিপ ওশিয়ান ড্রিলিং প্রজেক্ট, এই সমস্ত জিনিস থেকে কি আমাদের পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। আর্থকোয়েক থেকে কীভাবে সংগ্রহ করেছে আমি আর্থকোয়েকের উপরে একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, তখন বলবো। আর ভলকানিক ইরাপশন কীভাবে বলেছে? ধরো যখন কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো তখন লাভা বেরিয়ে আসে, ঠিক আছে, বাইরে। তো সেই সময় থেকে সেই মুহূর্তে বিজ্ঞানীরা কি দেখলো? যে পৃথিবীর নিশ্চয়ই কোথাও একটা স্তর আছে অভ্যন্তরে, যেটা হচ্ছে কি সেমি লিকুইড বা অর্ধতরল অবস্থায় আছে, যেটা ফাটলের মাধ্যমে বেরিয়ে আসছে, ঠিক আছে। এইভাবে কি পৃথিবীর অভ্যন্তরের ইনফরমেশন জানতে পারলো। এবারে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্তর নিয়ে আলোচনা করব। প্রথম স্তর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ক্রাস্ট। চলো দেখে নেওয়া যাক। এবারে ক্রাস্ট মানে কি? ক্রাস্ট মানে হচ্ছে বাংলায় এটাকে বলে ভূত্বক, ঠিক আছে। এবারে ক্রাস্টকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার, আমি বলছি সব, কন্টিনেন্টাল ক্রাস্ট বা যেটাকে কি বলা হয় মহাদেশীয় ভূত্বক, ঠিক আছে, মহাদেশীয় ভূত্বক। আর একটা হচ্ছে তোমার ওশিয়ানিক ক্রাস্ট মানে মহাসাগরীয় ভূত্বক, মহাসাগরীয়, ঠিক আছে। এবারে দেখো, আমরা ছবিতে চলে যাই, কারণ ছবি থেকে পড়লে আমাদের কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার হয়। আমরা যে জায়গায় ক্রাস্ট হচ্ছে, আমরা আগেই বলেছি যে আমরা যে জায়গায় অবস্থান করছি, আমাদের বাড়িঘর যেখানে আছে, আমরা যেখানে বিচরণ করছি, সেটা হচ্ছে পুরোটাই ক্রাস্ট। তো ক্রাস্ট তো শুধু মাটি হয় না, না, ক্রাস্ট কি হয়? ক্রাস্টে আমাদের মাটির সাথে সাথে এখানে সমুদ্রও আছে, মহাসাগরও আছে। তাহলে ক্রাস্টকে আমরা মেনলি দুটো ভাগে দেখছি, একটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্ট বা যেখানে মহাসাগর আছে, আর একটা হচ্ছে কন্টিনেন্টাল যেখানে মহাদেশ আছে, ঠিক আছে। এবারে এদের কিছু কিছু ডিফারেন্স আছে। এই মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বকের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? প্রথম পার্থক্য আমরা দেখতেই পাচ্ছি যে মহাদেশীয় যে ভূত্বকটা আছে সেটা কি, সেটার ডেপথ বা সেটার বিস্তার মহাসাগরের থেকে অনেকটাই বেশি। ধরো এটা যদি ক্রাস্ট হয়, এতটা যদি ক্রাস্ট হয়, তাহলে ক্রাস্টের মধ্যে কোনটা বেশি পরিমাণ আছে হচ্ছে আমাদের মহাদেশীয় ক্রাস্টটা। কারণ কি? কারণ মহাসাগরীয় ক্রাস্টের যে মাটিটা আসছে সেটা অনেক নিচে, কারণ উপরে জল আছে, আর এই জলের লেভেলে মহাদেশীয় ভূত্বকের জায়গাটাই মাটিই আছে। তাহলে মহাদেশীয় ভূত্বকের বিস্তার কত? 30 থেকে 40 কিলোমিটার। ওয়েট, কালারটা চেঞ্জ করে নিই। মহাদেশীয় ভূত্বকের বিস্তার কত? 30 থেকে 40 কিলোমিটার। কিন্তু যেখানে যেখানে পাহাড় আছে বা মাউন্টেন রিজিয়নে এই বিস্তারটা 70 কিলোমিটার পর্যন্ত চলে যায়, ঠিক আছে। অন্যদিকে সেই মহাসাগরীয় ক্রাস্ট বা মহাসাগরীয় ভূত্বকের বিস্তার কত বা ডেপথ কত? 4 থেকে 5 কিলোমিটার, কারণ এটা অনেক নিচে অবস্থান করছে। আশা করছি বুঝতে পেরে গেছে। এটা একটা ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স কি? সেকেন্ড ডিফারেন্স দেখো এখানে কাছে যাক। মহাদেশীয় ক্রাস্টকে আরেকটা নামেও ডাকা হয়। কি নাম? এটাকে বলা হয় শিয়াল। কারণ কি? কারণ এখানে সিলিকা আর অ্যালুমিনা পরিমাণ বেশি পাওয়া যায়, এই কারণে এই দুটোকে একত্রে কি বলা হয়? শিয়াল। অন্যদিকে ওশিয়ানিক ক্রাস্টের নাম কি? সীমা। কারণ কি? কারণ এখানে পাওয়া যায় তোমার সিলিকা, তার সাথে হচ্ছে তোমার আয়রন আর ম্যাগনেসিয়াম। সেকেন্ড ডিফারেন্স। থার্ড ডিফারেন্স কি? মহাদেশীয় আমাদের যে ভূত্বক আছে তার ডেনসিটি কত? মহাদেশীয় ভূত্বকের ডেনসিটি হচ্ছে তোমার
মহাদেশীয় ভূত্বকের ডেনসিটি হচ্ছে তোমার ওয়েট 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অন্যদিকে আমাদের মহাসাগরীয় যেই ভূত্বকটা আছে সেই মহাসাগরীয় ভূত্বকের ডেনসিটি কত? সেই মহাসাগরীয় ভূত্বকের ডেনসিটি হচ্ছে তোমার 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি দেখলাম? যে মহাদেশীয় ভূত্বকের থেকে মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব বা ডেনসিটি কি বেশি। এই কারণে বলা হয় কি যে আমাদের মহাদেশীয় ভূত্বক বা কন্টিনেন্টাল ক্রাস্ট ওশিয়ানিক ক্রাস্টের উপরে বা মহাসাগরীয় ভূত্বকের উপরে ভাসমান অবস্থায় আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা তিনটে ডিফারেন্স দেখলাম। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের মহাদেশীয় ভূত্বক মেনলি যে শিলা দ্বারা গঠিত সেটা গ্রানাইটিক রক বা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, আর আমাদের মহাসাগরীয় ভূত্বক মেনলি ব্যাসাল্টিক রক দ্বারা গঠিত, ব্যাসাল্টিক রকস। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে মহাদেশীয় যে ভূত্বকটা আছে তার বিস্তার মহাসাগরীয় থেকে বেশি, কোথাও কোথাও 30-40, আবার মাউন্টেন রিজনে 70 কিলোমিটার। অন্যদিকে মহাসাগরীয় যে ভূত্বকটা আছে তার বিস্তার 4 থেকে 5 কিলোমিটার। অন্যদিকে আমাদের মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কি? মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব কিন্তু কম। কার থেকে? আমাদের মহাসাগরীয় ভূত্বকের ঘনত্বের থেকে। বুঝতে পারা গেছে? এবারে দেখো, নেক্সট আসা যাক আমাদের ক্রাস্টের পর ম্যান্টেলে। এবার আমি একটু ছবি আঁকবো, এখানে একটু ছবি আঁকার দরকার আছে। দেখো, প্রথমে আমরা একটু ক্রাস্ট এঁকে নিই। এটা হচ্ছে আমাদের ক্রাস্ট, ঠিক আছে? এখানে পাহাড় আছে, এখানে ওশিয়ানিক ক্রাস্ট, এটা ঠিক আছে। এবারে এই ক্রাস্টের নিচে একদম নিচেই কে থাকে? এটা হচ্ছে আমাদের ক্রাস্ট। এই ক্রাস্টের একদম নিচেই কে থাকে? একদম নিচেই থাকে হচ্ছে ম্যান্টেল। কিন্তু ম্যান্টেলের অনেকগুলো ভাগ আছে। ম্যান্টেলের একদম উপরের অংশটা থাকে সলিড অবস্থায়, ঠিক আছে? একদম সলিড অবস্থায়, ঠিক আছে? এরপর এটা কত বিস্তার পর্যন্ত? 200 কিলোমিটার পর্যন্ত বিস্তার। হ্যাঁ, এটা হচ্ছে 200 কিলোমিটার পর্যন্ত, মাটির 200 কিলোমিটার পর্যন্ত এই সলিড পার্টটা থাকে, একদম ম্যান্টেলের একদম উপরের পোর্শন। এরপরে যেই পোর্শনটা থাকে সেটা হচ্ছে ম্যান্টেলের আরেকটা পোর্শন, যার নাম হচ্ছে কি অ্যাসথেনোস্ফিয়ার। কি? অ্যাসথেনোস্ফিয়ার। এর এরকম নামকরণের কারণ কি? এর এরকম নামের কারণ হচ্ছে আমাদের অ্যাসথেনোস্ফিয়ার মানেই আমাদের লুকিয়ে আছে। অ্যাসথেনো মানে হচ্ছে দুর্বল বা উইক, ঠিক আছে? এর এরকম নামের কারণ হচ্ছে এখানে যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো অর্ধগলিত বা সেমি লিকুইড স্তরে আছে, পুরোপুরি কঠিনও না আর পুরোপুরি তরলও না। এই কারণে যখন কোনো রকমভাবে ফাটল পেয়ে যায় তখন এগুলো বাইরে বেরিয়ে এসে অগ্নুৎপাত ঘটায় বা ভলকানিক ইরাপশন ঘটায়। সেটাকে আমরা কি বলি? আগ্নেয়গিরি। বুঝতে পারা গেছে? তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সেমি লিকুইড বা অর্ধতরল স্তরে আছে। এরপরে ম্যান্টেলের নেক্সট যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে তোমার এই যে, এটাকে বলা হয় আপার ম্যান্টেল বা আউটার ম্যান্টেল। ম্যান্টেলের অপর নাম গুরুমণ্ডল, এটা তো আমি আগেই বলেছি, গুরুমণ্ডল। এই পার্টটাকে ক্রোফেসীমাও বলা হয়। কি বলা হয়? ক্রোফেসীমা। ক্রোফেসীমা কেন বলা হয়? কারণ এখানে ক্রোমিয়াম, তার সঙ্গে হচ্ছে ফেরাস বা আয়রন, ঠিক আছে? তারপর হচ্ছে সিলিকা আর ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো থাকে। আর এর নিচে যে পার্টটা থাকে সেই পার্টটা হচ্ছে তোমার কি ইনার ম্যান্টেল। ইনার ম্যান্টেল বা অন্তঃগুরুমণ্ডল, ঠিক আছে? এই ম্যান্টেল পার্টটার আরেকটা মেসোস্ফিয়ারও বলা হয়, কিন্তু মনে রাখবে আমাদের অ্যাটমসফিয়ার একটা পার্ট স্তর পাবো মেসোস্ফিয়ার, ঠিক সেরকমভাবে ম্যান্টেলটাকে অভ্যন্তরীণ দিকে মেসোস্ফিয়ারও বলা হয়। এবার এই ইনার ম্যান্টেলটাকে একটা নামে ডাকা হয় যার নাম হচ্ছে নিফেসীমা। কি বলা হয়? নিফেসীমা। কেন বলা হয়? কারণ এখানে ক্রোফেসীমার মতো সবই সেম থাকে, শুধু ক্রোমিয়ামের জায়গায় কি হয়ে যায়? নিকেল চলে আসে। বুঝতে পারা গেছে? তাহলে আমরা ম্যান্টেলে কি কি দেখলাম? ম্যান্টেলের মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। একটা প্রথমে একদমই উপরেই যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে সলিড, যেটা হচ্ছে মাটি থেকে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এরপরে যে অ্যাসথেনোস্ফিয়ারটা থাকে এটা কত? এটা 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আর এটা কি? এটা সেমি লিকুইড স্তরে অর্ধতরল অবস্থায় থাকে। আর এরপরে থেকে আপার ম্যান্টেল বা বহিঃগুরুমণ্ডল, আর তার নিচে থেকে কি ইনার ম্যান্টেল বা অন্তঃগুরুমণ্ডল। এটা কত দূর পর্যন্ত বিস্তৃত থাকে? এটা 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এই ম্যান্টেলের ডেনসিটি কত? এই ম্যান্টেলের ডেনসিটি হচ্ছে তোমার 3.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমাদের ক্রাস্টের থেকে স্লাইড বেশি, ঠিক আছে? আর কি? আর এখান থেকে কি কি ইম্পর্টেন্ট আছে দেখো, আরেকটা জিনিস এখানে জানতে হবে আমাদেরকে। এই উপরে যে ক্রাস্টটা আছে এটা তো আমাদের ক্রাস্ট, একদম উপরে যেটা আছে, এই ক্রাস্ট থেকে ম্যান্টেলের একদম উপরে যে সলিড পার্টটা আছে 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? তাহলে এখানে আমি লিখছি ক্রাস্ট, তার সাথে আপার পোর্শন অফ ম্যান্টেল, মানে একদম ম্যান্টেলের উপরের পোর্শনটা, এই দুটোকে একসাথে কি বলা হয়? এই দুটোকে একসাথে বলা হয় লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। কি বলা হয়? লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, ঠিক আছে?
বুঝতে পারা গেছে এবারে? চলো এবার আমরা একটু কোডটা দেখে নিই। কোড দেখার আগে এখানে আমি একটু ছবি এঁকে নিই। দেখো প্রথমে আমাদের কি আছে, প্রথমে হচ্ছে আমাদের ক্রাস্ট, ঠিক আছে, যেটা আমরা দেখেছিলাম। এই আমাদের কন্টিনেন্টাল ক্রাস্ট, এই আমাদের ওশিয়ানিক ক্রাস্ট, ঠিক আছে। এই ক্রাস্টের নিচে কি আছে, এটা হচ্ছে ক্রাস্ট। হ্যাঁ, আবার আমাদের ডিভিশন হয়ে যাচ্ছে। দেখো এই ক্রাস্টের তলাতেই কি আছে, এই ক্রাস্টের তলাতেই আছে হচ্ছে আমাদের একদম আপার পার্ট ম্যান্টেলের, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের অ্যাসথেনোস্ফিয়ার, ঠিক আছে, অ্যাসথেনোস্ফিয়ার। তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমাদের আপার মেন্টাল, তারপরে আছে লোয়ার মেন্টাল। হ্যাঁ, এরপরে এই লোয়ার মেন্টালের পর থেকে আমাদের আর একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোর। এই কোরকেও দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি আউটার কোর বা বহিঃ কেন্দ্রমণ্ডল, আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে। এই দুটো কোরে মেনলি দুটো জিনিস ভালো পাওয়া যায়, একটা হচ্ছে নিকেল আর একটা হচ্ছে ফেরাস বা আয়রন। এই জন্য এটাকে নিফে লেয়ারও বলা হয়। কি বলা হয়, নিফে লেয়ার। তাহলে নিফে লেয়ার কাকে বলা হয়, কোরকে বা কেন্দ্রমণ্ডলকে, ঠিক আছে। যেখানে আমাদের ম্যান্টেল শেষ হচ্ছে, মানে এটা তো 2900 কিলোমিটার আমি আগেই বলেছি। এই 2900 কিলোমিটারের পর থেকে যেখানে আমাদের কেন্দ্রমণ্ডল শুরু হচ্ছে, সেখানে কেন্দ্রমণ্ডলের ডেন্সিটি কত, সেখানে কেন্দ্রমণ্ডলের ডেন্সিটি হচ্ছে 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, ঘনত্বগুলো বাড়ছে ম্যাটেরিয়ালসের। আবার ইনার কোর মানে একদম পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি জায়গায় এই আমাদের কেন্দ্রমণ্ডলের ডেন্সিটি কত, এখানে ডেন্সিটি হচ্ছে 13 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কারণ কি, আমি প্রথমেই বলেছি যে যখন পৃথিবীর ভিতরের অভ্যন্তরীণ টেম্পারেচার বেড়ে গিয়েছিল তখন কি হচ্ছিল, তখন ভারী ম্যাটেরিয়ালসগুলো নিচের দিকে চলে যাচ্ছিল আর হালকা ম্যাটেরিয়ালসগুলো উপরের দিকে চলে এসেছিল, ঠিক আছে। এই কারণে কি আমরা যত নিচের দিকে যাব তত দেখবো কি ম্যাটেরিয়ালসের ডেন্সিটি বেড়ে যাচ্ছে। আর কি, প্রথমত এই কোর অতিরিক্ত উচ্চ চাপ আর উচ্চ তাপে থাকে, এই কারণে এখানে টেম্পারেচার হয় প্রায় 3500 ডিগ্রি ফারেনহাইটের মতো, ঠিক আছে। এই জন্য ভাবা হয় যে পুরোটাই লিকুইড স্তরে আছে, কিন্তু প্রেজেন্ট বিভিন্ন রকম তথ্য থেকে আমরা দেখতে পাই যে এই যে আউটার কোরটা আছে এইটা লিকুইড স্টেটে থাকলেও এই ইনার কোর যেটা আছে এটা কিন্তু সলিড স্টেটে আছে, এটা লিকুইড স্টেটে আছে আর এটা সলিড। এটা আমরা প্রেজেন্ট তথ্য থেকে উদ্ধার করেছি বা জানতে পেরেছি, ঠিক আছে। এবারে তাহলে আমরা কোরটা কমপ্লিট করে ফেললাম। এবারে নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে এই যে লেয়ারগুলো আমরা পড়লাম, এই লেয়ারের মধ্যে যে বাউন্ডারিগুলো আছে সেই বাউন্ডারিগুলোর নামগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কি পড়েছি, প্রথমে আমরা যে লেয়ারটা পড়েছি সেই লেয়ারটা হচ্ছে আমাদের আপার ক্রাস্ট। সে ক্রাস্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপার ক্রাস্ট আর আপার ক্রাস্টের নিচে কি আছে, লোয়ার ক্রাস্ট, ঠিক আছে। এই দুটোর মাঝে যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারিটাকে কি বলা হয়, সেই বাউন্ডারিটাকে বলা হয় আমাদের কনড ডিসকন্টিনিউটি। কি কনড ডিসকন্টিনিউটি বা কনড বিযুক্তি, ঠিক আছে। এরপরে লোয়ার ক্রাস্ট আর এরপরে লোয়ার ক্রাস্টের পর কি আছে, আপার মেন্টাল। লোয়ার ক্রাস্ট আর আপার মেন্টালের মাঝে যেই বাউন্ডারি লাইনটা আছে এই লাইনটাকে কি বলা হয়, এই লাইনটাকে বলা হয় আমাদের মোহভিক কন্টিনিউটি। কি, মোহভিক ডিসকন্টিনিউটি বা মোহভিক বিযুক্তি। তারপরে আপার মেন্টালের পর কি আছে, আপার মেন্টালের পর আছে আমাদের লোয়ার মেন্টাল, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার মেন্টাল। তাহলে আপার মেন্টাল আর লোয়ার মেন্টালের মাঝে যে আমাদের বাউন্ডারি লাইনটা আছে এটার একটা নাম আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের রেপিটি ডিসকন্টিনিউটি বা রেপিটি বিযুক্তি। কি, রেপিটি বিযুক্তি। আবার লোয়ার মেন্টালের পর কি আছে, লোয়ার মেন্টালের পর আছে আমাদের কি, আউটার কোর, ঠিক আছে। এবার তাহলে লোয়ার মেন্টাল আর আউটার কোরের মাঝে যে বাউন্ডারি লাইনটা আছে এই বাউন্ডারি লাইনটাকে কি বলা হয়, এটার একটা নাম আছে যার নাম হচ্ছে গুটেনবার্গ। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে, গুটেনবার্গ ডিসকন্টিনিউটি বা গুটেনবার্গ বিযুক্তি রেখা, ঠিক আছে। নেক্সট আমাদের লাস্ট স্তর কি, লাস্ট স্তর হচ্ছে ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল, ইনার কোর। তাহলে আউটার কোর আর ইনার কোরের মাঝে যেই লাইনটা আছে সেই লাইনটাকে আমাদের কি বলবো, সেই লাইনটাকে আমরা বলবো লোহম্যান ডিসকন্টিনিউটি বা লোহম্যান বিযুক্তি রেখা। আশা করছি বুঝতে পেরে গেছে। এটা নোটটা এখানেও আছে, দেখে নেবে। এই যে হ্যাঁ, তাহলে কি, তাহলে হচ্ছে আমাদের প্রথমে কনরাড বিযুক্তি রেখা, তারপরে মোহরভিক, তারপরে রেপিটি, তারপরে গুটেনবার্গ, তারপরে কি লোহম্যান। আশা করছি বুঝতে পেরে গেছে। চলো আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।